সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আদিত্য মিডিয়া কমিউনিকেশন ভিস্তা অক্স প্রেজেন্টস রঙিলা বৈশাখ। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী এবং কোরিওগ্রাফার, এবং যিনি প্রবাসের মাটিতেও খ্যাতি অর্জন করেছেন, তেমন একজন ব্যক্তিত্ব আরশিনা প্রিয়া। আরশিনা প্রিয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে দৈনিক কালের সমাজ ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং 21সংবাদ.com ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল একসঙ্গে সম্প্রচারিত হচ্ছে এবং লাইভে সম্প্রচারিত হচ্ছে। আপনারা এই অনুষ্ঠানটি শেয়ার করে দিতে পারেন যাতে সকলে এই অনুষ্ঠানটি দেখতে পারে। আমরাও শেয়ার করে দিচ্ছি। ধন্যবাদ। তো আপনি আজকে আমাদের বৈশাখী অনুষ্ঠানে এসেছেন, আপনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি, এবং বৈশাখের কিছু কথা, কিছু স্মৃতি আমাদের দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই। তো আপনি তো অনেক বছর পরে বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপন করেছেন। তো এবারের বৈশাখটি আপনি কিভাবে উদযাপন করলেন? বৈশাখ বলতে আমার কাছে যেটা লাগে হচ্ছে নতুন একটা বছর, প্রতি বছর এবং বাংলা বছর। এটার জন্য আসলে যখন বাইরে ছিলাম অনেক অপেক্ষা করে থাকতাম যে কবে দেশে যাব, কিভাবে উদযাপন করব। যেরকমটা ইংরেজি নতুন বছরের জন্য করি, সেরকমটা বাংলাদেশের বাঙালি বর্ষের জন্য করি। তো লাকিলি এবার আমি দেশে ছিলাম এবং পরিবার এবং বন্ধুদের সবার সাথে মিলে সাদা শাড়ি লাল পাড় পরে ইলিশ পান্তা খেয়ে খুবই ভালো কালচারাল ওয়েতেই দেশ এবং দেশের সবার সাথে আমি খুব মজা করে উদযাপন করেছি বৈশাখ। তো বিদেশের মাটিতে আপনি অনেকগুলো বৈশাখ উদযাপন করেছেন। তো বিদেশের মাটিতে আসলে কিভাবে বৈশাখ উদযাপন করা হয়, বা আপনি কিভাবে সেখানে পয়লা বৈশাখে কিভাবে সময় কাটিয়েছেন? আপনারা যেহেতু সবাই জানেন আমি গান এবং নাচ দুটোর সাথেই আছি, সে মানে ওই কারণে যেটা হয়, বিদেশে থাকলেও আমার কাছে মনে হয় এক টুকরো বাংলাদেশ আমরা তৈরি করে ফেলি, সেটা কানাডা, আমেরিকা বা পৃথিবীর যেখানেই হোক না কেন। আর যেখানে শিল্পী আছে সেখানে তো মানে গান বাজনা থাকবেই। তো হয়তো বা একটু ছোট্ট পরিসরে হয়, কিন্তু মনের মানুষ বা মনের মিল বা দেশের যে অনুভূতি, সে ব্যাপারটার কোনো কমতি থাকে না। এই জন্য ওখানে থাকলেও আমার কাছে মনে হয় যে ছোট পরিসরে হলেও আমি খুব ভালোই আনন্দ করেছি। জি, ধন্যবাদ। তো আপনি তো অনেক বছর কানাডায় অবস্থান করেছেন, তো সেখানে আমাদের সংস্কৃতির চর্চা, বা আপনি কিভাবে সেখানে আমাদের দেশে যেভাবে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন পারফরমেন্স হয়, তো ওই সময়টা আপনার সঙ্গীত সাধনা বা সঙ্গীত চর্চা বা পারফরমেন্সটা কেমন ছিল? ভালো ছিল, হয়তোবা দেশের মতো মেইন স্ট্রিম যেটাকে বলি আমরা ওভাবে ছিল না। যেভাবে শোজ গুলো এখানে বেশি হয় বা আমাদের বাঙালি কালচারের মাধ্যমে আমরা বেশি সম্পৃক্ত হতে পারি, সেটা হয়তো ওরকম ছিল না, কিন্তু মোটামুটি ভালোই ছিল। এবং আমি সঙ্গীত চর্চা, নৃত্য মানে এই দুটোই আমি সমানেই করে গেছি। কাজের পরিধি কমে গেছিল, কিন্তু চর্চাটা আমরা রেখে গেছি যারা বাঙালি আছি। এবং আমি যেহেতু ইন্টারন্যাশনাল পারফর্মার, সে মানে ওই কারণে আমার অনেক দেশে যাওয়া হয়েছে এবং আমি কালচারালি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি। জি, আচ্ছা। তো বৈশাখের কথা আরেকটু আসি, যে আপনার ছোটবেলার বৈশাখী অনুষ্ঠানগুলো আপনারা কিভাবে এনজয় করতেন? বাংলাদেশে থাকাকালীন আমার বেড়ে ওঠা কুষ্টিয়াতে, কুষ্টিয়া শিল্পকলার মাধ্যমে আমরা বৈশাখ এবং আর একটা হচ্ছে ওটাকে কুঠিবাড়ি বলে, হ্যাঁ, আমরা ওখানে চলে যেতাম। কুষ্টিয়া থেকে আমাদেরকে বাসে করে নিয়ে যেত। আমরা খুব ভোরবেলা উঠে, আসলে ভোরেও না, আমার মনে আছে যে 3টা-4টার দিকে আমরা শিল্পকলা যেতাম, ওখানে বাস আসতো, আমরা সেই ভোর থেকেই প্রিপারেশন নিতাম এবং আমরা কুষ্টিয়ার শিল্পকলা থেকে চলে যেতাম কুঠিবাড়িতে। ওখানে গিয়ে আমরা বৈশাখের সমস্ত কাজগুলো করতাম। এবং আমরা ছোট ছিলাম কিন্তু আমরা খুব গোছানো ছিলাম। এবং আমার মনে আছে যে ওই আলতা, চুড়ি, শাড়ি এত ছোট কিন্তু এত অর্গানাইজড। আপনি হয়তো জানেন কুষ্টিয়া তো একটু অন্যরকম সংস্কৃতি মনা মানুষজন, তার জন্য ওখানে কাজ করে আমার মনে হয় যে শিল্পী হিসেবে আমার বিকাশটা খুব ভালো ঘটেছে, আমি মনে করি। তো আপনার ক্যারিয়ারটা আপনি কিভাবে মানে মজবুত করেছেন, বা
ক্যারিয়ারটা কিভাবে এগিয়ে নিয়েছেন, সেই পথ চলা সম্পর্কে যদি একটু বলেন। ছোটবেলা থেকেই আমি একজন শিল্পী হওয়ার চেষ্টা করেছি, আমি এখনো চেষ্টা করে যাচ্ছি। মজবুত আসলে কতটা করতে পেরেছি জানি না, বাট চর্চাটা আমাদেরকে মজবুত করায়। আমি এখনো চর্চা করি, এখনো শিখি, এখনো শিখছি, আগামীতেও শিখবো। তো আপনি একজন ডান্স কোরিওগ্রাফার, তো এইখানে আপনার অভিজ্ঞতা বা এখানকার পথ চলা সম্পর্কে যদি একটু বলেন। জি, আমি দীর্ঘ 25 বছর ধরে একটা বাংলাদেশের মডার্ন ডান্স স্কুল বা কোম্পানি, ইগলস ডান্স কোম্পানি, এই মুহূর্তে আমি আগে ওদের সাথে কোরিওগ্রাফার হিসাবে কাজ করলেও এই মুহূর্তে আমি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে আছি। এবং বাংলাদেশের যত সেলিব্রিটি, যত কর্পোরেট শো, আমাদের অ্যাওয়ার্ড, আমি সেখানে তাদের সবার সাথে কাজ করতে পারছি এবং আমার ইন্টারন্যাশনাল যে বুদ্ধি বা শেখার যে জায়গাটা, সেটাও আমি অ্যাপ্লাই করতে পারছি আমার কাজের সবার সাথে আর কি। তো এই এটা ইগল যে ডান্স গ্রুপ, এটার নাম কি একসময় প্রিয়া ইগলস এরকম কি ছিল কি? না, এটা কখনো এরকম ছিল না। এটার নাম ইগলস ডান্স কোম্পানি ছিল বরাবর। প্রথমে হয়তো ইগলস ছিল, যখন আমরা এটাকে একটা কোম্পানি ভাবে করতে চাইলাম, যেহেতু আস্তে আস্তে তো বড় পরিসরে যাচ্ছে, তখন এটা কোম্পানি হয়ে গেল। তো 2007 সালে ট্রাভেরি একটা প্রোগ্রামে চিনমতি সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠান হয়েছিল, সেখানে ইগলস গ্রুপের একটা ডান্স হয়েছিল। জি, আপনি কি সেখানে পারফরমেন্স করেছিলেন? জি, আমি সেখানে একটা আরাবিয়ান নাচে পারফর্ম করেছিলাম। সেটার অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু বলেন। অনুষ্ঠানটা আমাদের ছিল, আমি ট্রাভেল সভাপতি হিসেবে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আসলে আপনাদেরকে আমাকে ইনভাইট করার জন্য ফার্স্ট অফ অল। আর আমি বাইরে 15 বছর ধরে আছি, তারপর আমাকে মনে রাখা, আমাকে ডেকে এই আলাপচারিতায় আমার কথা শোনা এবং 2007-এর একটা পারফরমেন্স, ওটা মনে রাখা, এটা আমার জন্য সত্যিই সম্মানের এবং আমি কৃতজ্ঞতা বোধ করছি আপনাদের কাছে। ওটা একদম হুট করে ইন্টারভিউতে গেলাম একটা জায়গায়, 21 টেলিভিশনে। তারপর ওখান থেকে আমার একটা কল আসলো, আমাকে বললো যে একটা আরাবিয়ান ডান্স করতে হবে। তো আমি রেডি ছিলাম না, বাট ইউ নো আর্টিস্ট অলওয়েজ শুড বি রেডি। আমাদের একদিন মাত্র সময় ছিল, এন্ড আই থিংক আই ডিড গুড। জি জি, আমারও মানে সেটি এখন মনে পড়েছে, আপনি মানে আপনার ইগল ডান্স গ্রুপের কথা। কারণ সেদিনের অনুষ্ঠানে আসলে মানে জেমস উপস্থিত ছিলেন, দুটি গান করেছিলেন, আয়ুব বাচ্চু করেছিলেন এবং শিবলি নিপাও সেখানে একটি পারফরমেন্স করেছিল। তো সেখানে সবার মাঝে আপনাদের সেই ডান্সটি অনেক প্রশংসিত হয়েছিল এবং আমাদের বাসুশাসের তৎকালীন যিনি সভাপতি ছিলেন প্রয়াত গোলাম কিবরিয়া, তিনি খুব স্পেশালি প্রশংসা করেছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। কিন্তু পরবর্তীতে কখনো আপনাদের সঙ্গে আসলে আমাদের আর দেখা হয়নি। তো আজকে সেই কথাটি সামনে চলে আসলো। আমাদের টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আজকে আমরা ইগল গ্রুপকে আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠান থেকে। তো আপনি বর্তমানে আপনার প্রতিষ্ঠান থেকে বা গ্রুপ থেকে কি ধরনের কাজ করছেন, বা বর্তমানে টিমটা কি ধরনের সেটআপ আছে, বা দেশের বা কানাডায় কি ধরনের পারফরমেন্স এখান থেকে করছেন বা করবেন বলে প্রত্যাশা করছেন? ইন্টারন্যাশনাল শোজ গুলো নিয়ে এই মুহূর্তে দেশের সাময়িক অবস্থা এবং কাজের যে, আমার মনে হয় আমরা একটা পরিস্থিতি সবাই যাচ্ছি সেটেল ডাউন করার জন্য, ভাবমূর্তিটাকে বোঝার জন্য। বাট এর আগ পর্যন্ত আমরা প্রচুর ইন্টারন্যাশনাল শো করেছি, চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন দেশে আমরা, কাতার, আপনারা জানেন আমাদের অনেক প্রবাসী ভাইরা বাইরে থাকে, তাদের জন্য ঈদের স্পেশাল অনুষ্ঠানগুলো হয় এবং বিভিন্ন কালচারাল অনুষ্ঠান তো আছেই শিল্পকলার মাধ্যমে এবং আদার্স গ্রুপ ওরা তো করেই। তো আই থিঙ্ক আমরা এদিক দিয়ে পিছিয়ে নেই, বাট বাংলাদেশে আমরা সমান তালে সমানভাবে কাজ করে যাচ্ছি। রিসেন্ট আমরা এখন মেরিল প্রথম আলো করতে যাচ্ছি 24 তারিখে, লাক্স আমরা শেষ করলাম। সো ইউ নো ইউনিলিভার্স, ইটস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড অ্যান্ড উই আর ডুইং আলহামদুলিল্লাহ ভেরি ওয়েল অ্যান্ড উই গোনা ডু মোর প্রপার অ্যান্ড বেস্ট ইনশাআল্লাহ। তো চ্যানেল আই এর সঙ্গে কি কাজ করেছেন, বা চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড কোন প্রোগ্রামটাতে আপনারা পারফর্ম করেছিলেন? আমরা চ্যানেল আই বিগত তো লাস্ট 15 বছর ধরে প্রচুর অ্যাওয়ার্ডস এবং প্রচুর শোতেই কাজ করে যাচ্ছি, অ্যান্ড সামনেও করব আশা করছি। এবারের যে প্রোগ্রামটি হলো মমইনে, এখানে কি আপনাদের উপস্থিত? আমরা মনে হয় এইবারে একটা কাজ করিনি, আমরা নতুনদেরকেও একটু সুযোগ দিচ্ছি, নতুনরাও খুব ভালো করছে। যেহেতু বললাম আমরা 15-20 বছর ধরেই আছি, আর আপনারা জানেন যে কর্পোরেট থেকে শুরু করে এভরি কাইন্ড অফ শোজ উই রিপ্রেজেন্ট আওয়ার ইগলস। তো এখন যারা ছোট বা যারা নতুন গ্রুপ, ওরাও খুব ভালো করছে, ওদের কাছ থেকে আমরা শিখছি। হ্যাঁ, আমরা সমান তালে নতুন এবং পুরাতন মিলিয়ে কাজ করছি।
আচ্ছা, তো এবারে একটু সঙ্গীতের বিষয়ে আসি যে আপনি সঙ্গীতকে আসলে আপনি ফ্যাশন বা ইগলস গ্রুপের মাধ্যমে আপনাদের যে পারফরমেন্স বা আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদের সম্পর্কে আমরা যেটা জানি, এটা বিশাল একটা মাধ্যমে আপনারা কাজ করছেন এবং জি। অনেক বড় পরিসরে এবং নিশ্চয়ই প্রশংসিত একটি জায়গায় আপনাদের এই গ্রুপটি রয়েছে। তো সেক্ষেত্রে সঙ্গীতে আপনার সঙ্গীত সাধনা বা সঙ্গীত চর্চার অবস্থাটা কি, বা সেই সম্পর্কে যদি একটু বলেন। আমার মূলত সঙ্গীত শেখা এবং বেড়ে ওঠা শ্রদ্ধেয় লালন সাঁইজির জন্মভূমি কুষ্টিয়াতে, শিল্পকলাতে। আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে আমাকে সঙ্গীত শিল্পী বানাবে, কিন্তু আমি চুরি করে নাচের স্কুলে চলে যেতাম, মানে নাচের ক্লাসগুলোতে। কারণ আমার ছোটবেলা থেকে নাচ খুব ভালো লাগতো, গানও আমার ভালো লাগতো, বাট আমি একজন নৃত্যশিল্পী বা কোরিওগ্রাফার হতে চেয়েছি। কিন্তু কোরিওগ্রাফার হওয়ার আগে আমার মা বলতো যে না, আমি তোমাকে সঙ্গীত শিল্পী হিসেবে দেখতে চাই। তো যেটা হয়, বাবা মার স্বপ্নটাই তো আসলে সন্তান রূপ দেয় বড় হয়ে। তার জন্য আমি সঙ্গীত চর্চাটাও চালিয়ে গেছি এবং পরবর্তী সময় আমি ঢাকা মুভ করেছি, আরো শিখেছি। তো এটা আমার প্রফেশন বলবো না, আমি এন্টারটেইনার। আমি সমানভাবে গান নাচ দুটোই করি। আমি যে সঙ্গীত শিল্পী এই তকমাটা দেওয়া আসলে সামটাইম আই ফিল সো শাই, কারণ আমার কাছে লাগে যে একজন শিল্পী, সঙ্গীত শিল্পী হতে যে ধরনের সাধনা করা উচিত, আমি মনে হয় একটু ফাঁকিবাজি দিই। তারপরে আমি ভালোবাসি, ওই যে মার ভালোবাসা, আমার ভালোবাসা এবং আমার যারা ভক্ত আছে বা শুভাকাঙ্ক্ষী আছে তাদের জন্য আমি গানটা কন্টিনিউ করে যেতে চাই। বাট এটা যে আমার প্রফেশন, এখান থেকে যে আমি অর্থ ইনকাম করি এরকম কিছু না। বাট অদূর ভবিষ্যতে করলে ভালো, এটা আমার আরো সিরিয়াসনেস বাড়িয়ে দেবে এবং আমার ভক্তরা আরো খুশি হবে, সেরকমটাই আশা করছি। তো আপনার মায়ের কথা বললেন যে মায়ের ভালোবাসা সঙ্গীতের প্রতি, এই জায়গাটা যদি একটু বিস্তারিত বলেন যে আপনার সঙ্গীতের প্রতি আপনার মায়ের ভালোবাসাটা বা আপনাকে কতটুকু উৎসাহ দেন আপনার চর্চার ক্ষেত্রে। অনেক উৎসাহ দেয়। মা ছাড়া হয়তো বা আমি গানটা বা শিল্পী মনা বা শিল্প কোনোটার সাথেই আমি সম্পৃক্ত হতে পারতাম না যদি ও যে বলে না যে আপনার প্রথম শিক্ষক বা শিক্ষিকা বা আপনার প্রথম গুরু আপনার মা। আমার নানা বাড়িতে আমার মামা গান গাইতেন, আমাদের বাড়িতে ওরজ হতো, সেখানে বিভিন্ন ধরনের বাউলরা আসতেন, দোতারা বাজিয়ে গান গাইতেন। তো আমার মা টুকটাক একটু গান লিখতেন, সেটা সুর করে নিজে আবার একটু গুনগুন করে গাইতেন। বাট উনি সিঙ্গার ছিলেন না, সঙ্গীত শিল্পী না, বাট উনি লালন করতেন সঙ্গীতটা। তার জন্য তার মানে কৃতজ্ঞতা তো একটা শব্দ মাত্র, তার থেকেও বেশি হচ্ছে যে এই গুণটা যে আমি তার থেকে পেয়েছি, মার থেকে। এই কারণে আমি অনেক অনেক মানে নিজেকে ভাগ্যবতী মনে করি। তো ডিসেম্বরে আপনি খুব বড় একটি পুরস্কার ভূষিত হয়েছিলেন এবং অনেক পত্রপত্রিকায়ও সেটি এসেছে। সেই পুরস্কার প্রাপ্তির অনুভূতি যদি আপনি একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। যেটা বলছিলাম, আমি তো আসলে অনেক বছর ধরে বাইরে, তারপরে টুকটাক আমি যতটুকুন দেশে আসি, কাজ করি, সেই জায়গা থেকে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন জার্নালিস্ট ভাই ও বোনেরা, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন অ্যাওয়ার্ড আমাকে যে সম্মানিত করে, আমি সেই ব্যাপারটাতে বলতে চাই আপনারা এই জায়গা থেকে আমাকে যদি সাপোর্ট না করতেন, সম্মানটা না দিতেন, আমি নিজেকে শিল্পী হিসাবে ভাবলেও আরও একটু বড় পরিসরে নিয়ে যাওয়ার জন্য যে সাপোর্টটা দরকার ওটা হতো না, তাই না? তো ওটা আমাকে মনে করিয়ে দেয় বা আমার দায়বদ্ধতাকে আগলে রাখে যে ও তুমি কিন্তু একজন শিল্পী, তুমি কিন্তু কানাডা থাকো, তার মানে কিন্তু এই না চর্চা করবে না, এর মানে কিন্তু এই না যে তুমি আর গান গাইবে না। তো অ্যাওয়ার্ডগুলো আরো দায়বদ্ধতা বাড়িয়ে দেয়, আমাকে মনে করিয়ে দেয় যে আরো ভালো কিছু করো। তো এটি পুরস্কারটি ছিল গ্রিন লিফ ম্যাগাজিন এবং গ্রিন লিফ কালচারাল ফোরামের। তো এছাড়া আপনি আর কি কি পুরস্কারে ভূষিত হয়েছে? আমি বাইফা পেয়েছি, ঢালিউড অ্যাওয়ার্ড পেয়েছি, আরো অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, এখন মনে করে বলতে হবে। বাট অনেক যে পেয়েছি, অনেক অনেক তাও নয়, মানে আমার মনে হয় শিল্পী হিসাবে যতটুকুন পাওয়া উচিত ততটুকুনই পেয়েছি। জি, ধন্যবাদ। তো আপনি নিজে একজন সফল কোরিওগ্রাফার এবং আসলে নৃত্য জগতেও আমি মনে করি যে অনেক ভালো একটি পজিশনে আপনি এসেছেন। তো আমাদের যারা এখন শিল্পীরা বর্তমানে কাজ করছে, তারা কিভাবে নিজেদেরকে একজন সঠিক বা সুন্দর শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ? আমার মনে হয়েছে যেটা আমি বলছিলাম, চর্চার ওই জায়গাটাতে কোনো ফাঁকি দেওয়া যাবে না।
আর শিল্পী আমি অনেক সময় দেখি তারা কখনো হয়তো চর্চাও করেনি, আল্লাহ প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত এত ভালো গান গায় বা এত ভালো তারা নাচ করে, আমি মুগ্ধ হয়ে যাই যে চর্চা ছাড়াই এত ভালো, আরেকটু চর্চা হলে কি হতে পারে, গাইডেন্স, হ্যাঁ, মানে আগলে রাখা একটা শিল্পীরা কিন্তু প্রচুর লস্ট হয়ে যায়। কারণ সাধারণ একজন মানুষের ভেতরে যেটা ঘটে, সকালে ওঠে কাজে যায়, কাজ থেকে আসে, তারপরে তারা তাদের মতো করে সংসার জীবনেই তারা বিলীন হয়ে যায়। কিন্তু একজন শিল্পীর কিন্তু তা না, সংসার কাজ সবকিছুর বাইরে সে একজন শিল্পী, এন্টারটেইন করে, মানুষকে হাসায় কাঁদায়। তো এই জায়গা থেকে তার কিন্তু অনেক বড় একটা দায়িত্ববোধ আমি মনে করি। আবার তার গান শুনে অনেকে হাসে বা কাঁদে বা নাচ শুনে তালি দেয়, বা ও আজকে একটা খুব সুন্দর নাচের প্রোগ্রাম দেখলাম, এত ভালো লাগলো। এই যে ভালো লাগার দায়বদ্ধতাটা না অনেক বড় সমাজের কাছে, সেটাকে শৃঙ্খলার মধ্যে রেখে সুন্দর করে চর্চা করে যদি আমরা মানে আরো আগিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সভ্য হতে হবে। সভ্য জাতি হলে, সুন্দর মানুষ হলে শিল্পীর প্রসারটা অনেক বাড়বে, অ্যান্ড দ্যাট উইল বি হেল্প মি টু গুড হিউম্যান অ্যান্ড গুড আর্টিস্ট। অ্যান্ড আমি যখন ভালো আর্টিস্ট হব, শিল্পী হব, আই উইল রিপ্রেজেন্ট মাই কান্ট্রি এনিওয়্যার অন গ্লোব। দ্যাটস মাই মোটো। তো যারা এই অনুষ্ঠানটি দেখছেন, যদি আপনারা মনে করেন যে শিল্পী হয়ে দেশ এবং দেশের মানুষকে সম্মানের জায়গায় নিয়ে যাবেন, সেই ক্ষেত্রে আপনারা চর্চাটা করবেন এবং সুন্দর মানুষ হওয়ার চেষ্টা করবেন। তো আপনি কানাডায় অনেক দিন ধরে আছেন এবং সেখানে আপনি সংস্কৃতির চর্চার সঙ্গে যেভাবে যুক্ত রয়েছেন এবং অনেক ক্ষেত্রে নিজে পারফরমেন্স করছেন, তো আমাদের দেশের যারা শিল্পী তারা কিভাবে আপনার মাধ্যমে কানাডায় গিয়ে পারফরমেন্স করতে পারে বা সেখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, সেক্ষেত্রে আপনার কি সহযোগিতা করার সুযোগ রয়েছে কিনা? আমি এখনো অবধি চিন্তা করিনি যে আমি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি খুলবো বা আমি শিল্পীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাব বা পারফর্ম করাবো, সেরকমটা আমার কোনো প্ল্যান ছিল না। কারণ অলরেডি উই হ্যাভ এ লটস অফ ইভেন্ট কোম্পানি ইন ক্যানাডা, অলসো নর্থ আমেরিকাতেও অনেক বড় বড় ইভেন্ট অর্গানাইজাররা আছে। বাট যেটা বলছিলাম, দেশ এবং ক্যানাডা সব জায়গার অবস্থা যদি ডে বাই ডে ভালো হয়, তো আই হ্যাভ এ প্ল্যান টু অর্গানাইজ এ শো ফর রিপ্রেজেন্ট বাংলাদেশি কালচার টু কেনেডিয়ান পিপল অ্যান্ড ফ্রেন্ডস। কারণ ওরা আমাকে প্রায়ই বলে যে তোমার কালচার সম্পর্কে জানতে চাই, তোমার কালচার সম্পর্কে দেখতে চাই। সো এখানে একটা দায়বদ্ধতা আমার নিজেরও আছে, অ্যান্ড ইনশাআল্লাহ আই উইল ডু দ্যাট। ধন্যবাদ আপনাকে। তো সামাজিক বা মানব কল্যাণে আপনার কিছু করার ইচ্ছা আছে কিনা? কারণ ক্যারিয়ারের দিক থেকে আমরা মনে করি যে আপনি একজন সফল মানুষ, তো সেক্ষেত্রে দেশের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য, সমাজের জন্য আপনার কোনো বিশেষ কোনো প্ল্যান আছে কিনা? জি, আমার একটা প্ল্যান আছে। আমি নিজে খুব পেট লাভার। আমার দুটো শী তজু কুকুর বাচ্চা আছে। তো এই কুকুর ছানাগুলোকে আমি ছোট থেকে বড় করেছি। যখন দেশে ছিলাম তখন নিজের দেশের যে পথে কুকুর বা বিড়াল দেখে আমার কখনো ওই অনুভূতিটা কাজ করেনি। বিদেশে যেয়ে যখন আমি কুকুর পালতে শুরু করেছি, তখন আমি কানেক্ট হয়েছি প্রাণীর সাথে। সো আমার ইচ্ছে আছে যে আমি আমার দেশের যারা পথ কুকুর বা বিড়াল আছে ওদের জন্য কিছু একটা করব। জি, আমাদের সঙ্গে দেশে বিদেশে অনেকে যুক্ত হয়েছেন। আমাদের রাফাত সিদ্দিকী যুক্ত রয়েছেন, বিদ্যুৎ রায় যুক্ত রয়েছেন, অর্ক হাসান অস্ট্রেলিয়া থেকে যুক্ত রয়েছেন এবং তিনি লিখেছেন যে তিনি আমাদের ট্রাভেল অস্ট্রেলিয়া শাখার সভাপতি একজন এবং ভয়েস অফ সিডনির সম্পাদক। তিনি লিখেছেন যে কানাডায় আপনি অনুষ্ঠান করেন, অস্ট্রেলিয়াতে আপনাকে আমন্ত্রণ জানাবো, সেক্ষেত্রে আপনার অস্ট্রেলিয়াতে আসা সম্ভব কিনা। আর ধন্যবাদ অর্ক হাসান ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অস্ট্রেলিয়া থেকে। আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনি কি বলবেন তাদের? যারা এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে বাংলা বৈশাখ 1433-এর অনেক অনেক শুভেচ্ছা। আশা করি দেশ এবং দেশের বাইরে আপনারা খুব আনন্দ করেছেন। আর শিল্পী হিসাবে আমাকে আমন্ত্রণ করবার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই আমি আপনাদের অনুষ্ঠানে আসবো। জি, ধন্যবাদ। আমরা আজকে শেষ করব, আপনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন। তো আমাদের যারা দর্শক এবং দেশবাসীর উদ্দেশ্যে এই পয়লা বৈশাখ উপলক্ষে নতুন বর্ষ, নতুন আশা, নতুন সরকার, নতুন সম্ভাবনা, আপনার কি বক্তব্য দেশ ও জাতির উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে? নতুন জিনিস সবসময় বরাবরই সুন্দর, আর নতুনকে মেনে নেওয়া, নতুনকে আলিঙ্গন করা আমাদের দায়বদ্ধতার মধ্যেই পড়ে। তো আমরা সেই জায়গা থেকে দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো, যারা ছোট আছি বড়দেরকে সম্মান করব। এবং যেটা আমি বারবার বলছি, যারা আমরা শিল্পী আছি আমাদের মনটা অনেক উদার, অনেক পরিষ্কার, অনেক ভালো। আমরা সবাই আমরা পরচর্চা পরনিন্দার থেকে আলোচনা
করব যাতে আমাদের জায়গাটা আমরা আরো সুন্দর করতে পারি। সবাইকে খুব ভালোবাসি, সবাই খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য এবং অনেক সুন্দর আলোচনা করেছেন এবং আপনার মতো একজন তারকা ব্যক্তিত্ব এবং আমার স্মৃতির একজন তারকা আপনি। আজকে আপনাকে আমাদের স্টুডিওতে পেয়ে অনেক ভালো লাগছে। কালের সমাজের পক্ষ থেকে, টেলিভিশন রিপোর্টার সিউনিটির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, কালের সমাজকেও অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রঙিলা বৈশাখ। কানাডা প্রবাসী একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং কোরিওগ্রাফার, তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত থেকে অনেক সুন্দর আলোচনা করেছেন। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।